বাবাজি কি ঘরে আছেন? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবি, আর সেই সময় খুব তাড়াতাড়ি আসছে। এর সময় এসেছিল, তাই চলে গেল। এক নিরপরাধীকে অকারণে হত্যা করা হলো, আর এই অপরাধের সমস্ত চিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেওয়া হয়। হত্যাকারী সময়কে নিজের সঙ্গী ভেবে চলছিল। তার ভ্রম ছিল যে সময়ের ধারা তার সব পাপ ধুয়ে দেবে, চিরতরে ভুলিয়ে দেবে। সে এটা মনে করে চলছিল যে নির্দিষ্ট সময়ের পরে পুড়ে যাওয়া লাশের কোনো অংশ যদি পাওয়াও যায়, তবে শনাক্তকরণের সময় কখনো আসবে না। কিন্তু সে সময় এলো, আর সেটা একটা ঘড়ির জন্যই সম্ভব হলো। আগে হ্যাঁ, নিপীড়িতের হাতের রিস্ট ওয়াচ এই মামলার একমাত্র সূত্র ছিল, যে আইনকে ইঙ্গিত দিচ্ছিল যে শিকারীকে আর শিকারকে। স্যার, কন্নড় তালুকা থেকে দয়ারাম ভোসলে ফোন করেছে। ও কোনো একটা ক্ষেতে লাশ পড়ে আছে বলছে, আর বলছে লাশ খুব খারাপভাবে পুড়ে গেছে। এই চলো, সরে যাও, সরে যাও। ফরেন্সিক টিমকে খবর দাও আর বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। এটা একটা মেল বডি, 35 থেকে 45 বছরের মধ্যে বয়স। বডিটা পুরোপুরি পুড়ে গেছে। জীবন্ত জ্বালানো হয়েছিল? হয়তো না, প্রথমে মৃত্যু হয়েছে, তারপর লাশটাকে জ্বালানো হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল যাতে কেউ চিনতে না পারে। এটা যেই করে থাকুক সাকসেসফুলি করেছে, কারণ এই লাশটাকে কোনোভাবে শনাক্ত করা সম্ভব নয়। লাশের হাতের কবজিতে একটা ঘড়ি দেখেছিলাম। এই দেখুন, এটাও জ্বলে গেছে, কিন্তু এটাকে শনাক্ত করা যাবে। 5:30, সকালেরও হতে পারে, সন্ধ্যাবেলারও হতে পারে। মৃত্যু কমপক্ষে 24 ঘন্টা আগে হয়েছে। আর এই হলো 2 নম্বর সূত্র, শার্টের একটা টুকরো যা পড়েনি, এই রিস্ট ওয়াচের মতো। ভাইকার কোম্পানি আর বি অক্ষরের সাথে বাসের সিম্বল। এই বি কোনো নাম হতে পারে। স্যার, পুরো ঔরঙ্গাবাদ জেলায় যত মিসিং কমপ্লেন্ট আছে আমি সব চেক করেছি, কিন্তু সেগুলোর একটা ওই লাশের সাথে মিলছে না। হয়তো মৃত ব্যক্তি ঔরঙ্গাবাদের বাইরের লোক। হ্যাঁ স্যার, হতে পারে। আর এটাও হতে পারে যে এই ঘড়ির কাঁটা আমাদের সঠিক দিশায় নিয়ে যাবে। স্যার, ভাইকার কোম্পানি? এটা তো স্যার পুনের কোম্পানি।
আর আমার ডিলার ওখান থেকে ঘড়ি টড়ি নেয় আর কি, কিন্তু স্যার খুব বেশি না, অল্প। এই ঘড়িটার পেছনে বি লেখা আছে আর একটা বাসের চিহ্ন আছে। সব কটা ঘড়ির পেছনেই কি এরকম চিহ্ন থাকে? 1 মিনিট স্যার। না স্যার, আমার মনে হয় না। হ্যাঁ, আপনি ভাইকার কোম্পানির লোকজনকে জিজ্ঞেস করলে হয়তো ওরা বলতে পারবে। কোথায় এদের অফিস? স্যার এদের ফ্যাক্টরি কাত্রেজ MIDCর কোথাও একটা আছে। এই ঘড়িটা আমাদেরই, আর আমাদের কোম্পানি বানিয়েছে। আসলে এই ঘড়িটা আমরা একটা লাশের হাতে পেয়েছি ঔরঙ্গাবাদে, আর আমরা তারই শনাক্তকরণের চেষ্টা করছি। স্যার এই যে লেটার বি আর বাসের সিম্বলটা আছে না, আমরা ওটার ব্যাপারেই জানতে চাইছি। স্যার সাধারণত এরকম মার্কিং আমরা করি না। এটা কোনো স্পেশাল অর্ডার, মানে কেউ বিশেষ অর্ডার দিয়ে বানিয়েছে এটা। সে কে? পুনেতে আমাদের মার্কেটিং সেল রয়েছে, আশা করি ওখান থেকে আপনারা জানতে পারবেন। হ্যাঁ বলো মানে স্যার স্পেশাল অর্ডারের ব্যাপারে একটু খোঁজ নেওয়ার ছিল স্যার। স্যার ওই বিশেষ ঘড়িতে লেটার বি আর একটা বাসের সিম্বল ছিল। স্যার বলতে পারবেন কার অর্ডার? কেন জানতে চাইছো? স্যার আসলে পুলিশ জানতে চাইছে, ঔরঙ্গাবাদ পুলিশ। আচ্ছা আচ্ছা, দেখো আমি ঠিকমতো জানি না যে অর্ডার কে দিয়েছিল, কিন্তু আমাদের সেলস টিম নিশ্চয়ই জানবে। তুমি 1 মিনিট হোল্ড করো, আমি খবর নিচ্ছি। ওকে স্যার। মার্কেটিং সুপারভাইজার চেক করছেন। আই থিঙ্ক এটা বাল্ক অর্ডার হতে পারে। তার মানে আপনারা একটা দুটো এরকম বানান না? স্যার আজ পর্যন্ত না, কিন্তু স্যার ডিলার বা দোকানদার আলাদা করে যদি ঘড়ির পেছনে কিছু করে দেয় তাহলে ব্যাপারটা আলাদা। হ্যাঁ মানে এটা বেস্ট বাস সার্ভিসের জন্য বানানো হয়েছিল বাল্ক অর্ডার। 2009-এর দিওয়ালি অর্ডার। 40,000 ওয়াচেস বানানো হয়েছিল, স্পেশাল বি আর বাস সিম্বল লাগানো। স্যার আমি বলেছিলাম না বাল্ক অর্ডার। স্যার বেস্ট বাস কোম্পানির অর্ডার ছিল। স্যার লেটার বি এর বাসের সিম্বল দেওয়া স্পেশাল ঘড়ি দিওয়ালির জন্য অর্ডার ছিল। কোন সালের দিওয়ালি? স্যার 2009-এর দিওয়ালি, আর 40,000 ঘড়ির অর্ডার ছিল। সম্পূর্ণ সম্ভাবনা ছিল যে খুন হয়ে যাওয়া মানুষটি বিইএসটির কর্মচারী ছিল। বিইএসটি মুম্বাইয়ের পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি, যারা প্রায় 4,680টি বাস চালায়। বিইএসটির প্রায় 38,000 কর্মচারীর ওয়ার্কফোর্স আছে। খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার ছিল, আর সূত্র 2টি সূচওয়ালা একটা ঘড়ি। হ্যাঁ, এই ঘড়ি আমাদের ম্যানেজমেন্ট সব কর্মচারীকে দেওয়ালিতে দিয়েছিল 2009-এ। এই ঘড়ি আমরা একটা লাশের হাতে পেয়েছি। স্যার আমাদের 38,000 কর্মচারী আছে। সবার নিশ্চয় একটা ফাইল থাকবে, অ্যাটেন্ডেন্স শিট থাকবে। সেই 38,000 কর্মচারীর মধ্যে এরকম কজন আছে যে গত 4-5 দিন ধরে কাজে আসেনি? এটা আমাদের সমস্ত বাস ডিপোরই অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখে জেনে নেওয়া সম্ভব। দেখুন, আপনি সব ডিপোগুলোতে ইনফর্ম করুন। দেখুন, আমাদের হিসেবে 14ই জুলাই খুন হয়েছে, 15 তারিখ আমরা লাশ পেয়েছি, আর আজ হলো 19 জুলাই। তাই 14ই জুলাই থেকে আজ পর্যন্ত যারা সবাই কাজে আসেনি, আমার তাদের নামের লিস্ট চাই। এই লিস্ট আসতে কিন্তু একটু সময় লাগবে। আমরা অপেক্ষা করব। এত দূর যখন এসেছি, খালি হাতে ফিরে যাব না। একটা লাশ পেয়েছে ঔরঙ্গাবাদ পুলিশ। কবজিতে বেস্ট থেকে পাওয়া দিওয়ালির ঘড়ি আছে। 14 জুলাই থেকে কোনো স্টাফ মিসিং? না সাহেব, আমাদের ডিপোতে তো কেউ নেই। আমাদের ডিপোতে তো কেউ নেই স্যার, সবাই রিপোর্টিংয়ে আছে স্যার। আর যারা ছুটিতে আছে তাদেরকেও চেক করা হয়েছে, সবাই আছে স্যার। 14 জুলাই? হ্যাঁ, 14 জুলাই থেকে এক ড্রাইভার কাজে আসেনি। আচ্ছা, ড্রাইভার ছুটিতে ছিল, তারপর ডিউটিতে আসেনি, মিসিং রয়েছে? হ্যাঁ হ্যাঁ বোরকার স্যার। ওই ড্রাইভারের নাম সুদর্শন কামলে। 13 তারিখ তো ওর উইকলি অফ ছিল। 14 তারিখে একটা সিএল নিয়েছিল, তবে 15 তারিখ ওর কাজে আসার কথা ছিল, কিন্তু আসেনি। হয়তো অসুস্থ আছে, ছুটি নিয়েছে। আরে না না বোরকার স্যার, 17 জুলাইতে ওনার স্ত্রী পারেল পুলিশ স্টেশনে ওর মিসিং এর কমপ্লেন করতে গিয়েছিলেন। সুদর্শন কামলে, বয়স 35 বছর, পারেল বাস ডিপো। ধন্যবাদ আপনাকে। ও ঔরঙ্গাবাদ যাচ্ছিল? জানি না স্যার, তবে ওনার স্ত্রী একটা মিসিং এর কমপ্লেন লিখিয়েছিলেন পারেল পুলিশ চৌকিতে। আচ্ছা, ওনার স্ত্রী কোথায় থাকেন? 1 মিনিট স্যার, 1 মিনিট। রুম নম্বর 12, সানে গুরুজি মার্গ, কাতরে দেবী চল, পারেল, মুম্বাই 12। দীপা কামড়ে? হ্যাঁ সাহেব। সুদর্শন কামড়ের স্ত্রী আপনি? হ্যাঁ সাহেব। আমরা ঔরঙ্গাবাদের পুলিশ।
হয়তো আপনার স্বামীর ব্যাপারে আমাদের কাছে কিছু খবর আছে। না না, এটা কি বলছেন আপনি? দেখুন, আমরা 100% তো বলতে পারি না, কিন্তু হতে পারে ওই লাশ সুদর্শনের। লাশের কাছে এই দুটো জিনিস পাওয়া গেছে, দেখুন তো চিনতে পারেন কিনা। কাল সকালের মধ্যে পাক্কা চলে আসবে তো? হ্যাঁ, শুধু টাকা দেবো আর তারপর তাড়াতাড়ি চলে আসবো। আমি একটা কথা বুঝতে পারি না, যে তুমি মানি অর্ডার বা অন্য কিছু করে দাও না কেন ওই মহিলাকে? প্রতিবার সঙ্গম নিতে তোমার যাওয়ার কি দরকার? আরে যদি পারতাম আমি তাই করতাম, কিন্তু কি করে বলো, আমার এখন ওখানে যাওয়াটা খুব দরকারি। কোর্ট তো এখন রায় দেয়নি না, আমি কম দিতে চাইছি আরও বেশি চাইছে। একবার কোর্টের ফয়সালাটা চলে আসুক, তাহলে প্রতি মাসে ওখানে যাওয়াটা একেবারে বন্ধ। দাও। সাবধানে যেও, ভালোভাবে ফিরে এসো। তুমি ঘাবড়িও না, আমি একদম সুস্থ অবস্থায় বাড়ি ফিরবো। তার মানে আপনার স্বামী সুদর্শন সঙ্গম নির গেছিলেন। কিন্তু ওনার লাশ তো আমরা কন্নড় গ্রামে পেয়েছি, যেটা ঔরঙ্গাবাদ জেলায় পড়ে। জানি না ওখানে কেন গেছিল। সুদর্শন সঙ্গম নির কেন গেছিলেন? ওকে প্রতি মাসে ওখানে যেতে হতো, ওর প্রথম স্ত্রী ওখানে থাকে, ওর প্রতি মাসের খরচ ওকেই দিতে হতো। ডাইনিও কে নিয়েছে ওকে? আমরা সঙ্গমনীর পুলিশ স্টেশনে ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম। ওরা সুদর্শনের প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। কি বলেছে? বলেছিল মেইনটেনেন্সের জন্য টাকা দিতে এসেছে আর চলে গেছে, কিন্তু তারপরে ও কোথায় গেছে, কি হয়েছে সেটা জানে না। আপনারা সুদর্শন কামরের ফোন রেকর্ড চেক করেছেন? ওর সেল 14 জুলাই থেকে অফ আছে। এই হলো ওর সেল রেকর্ডস, যেখানে শেষ কথা হয়েছে এই পিসিও নাম্বার থেকে। এই পিসিও কাছেই, একদম পাশে। আচ্ছা, সুদর্শন কামরে তো প্যাডেল ডিপোতেই কাজ করে না? হ্যাঁ, আমরা প্যাডেল ডিপোতেও গিয়েছিলাম জিজ্ঞাসাবাদ করতে। হতে পারে কোনো রকমের শত্রুতা আছে, কিন্তু এরকম কোনো ব্যাপারই নয়। বুঝতে পারছি না, এই ঔরঙ্গাবাদ কি করতে গেছিল? প্রথমে তো আমাদের মনে হয়েছিল ঔরঙ্গাবাদে কোনো অ্যাফেয়ার আছে বোধহয়। ওর ফোনের লাস্ট লোকেশন কন্নড় গ্রাম। আমরা ওখানেও গিয়েছিলাম, ওখানেও কিছু পাওয়া যায়নি। ওর স্ত্রী দীপা, ও তাকে ফোন করেনি? না, দীপার কাছে কোনো সেলই নেই। ও আমাদের বলেছে যে ও বেশ কয়েকবার এসটিডি বুথ থেকে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই সুদর্শনের ফোন সুইচ অফ। তার মানে সুদর্শনকে শেষবারের মতো তার প্রথম স্ত্রী দেখে? হ্যাঁ, কাদম্বরী নাম ওর। কাদম্বরী। ওর সাথে কথা বলতে হবে, আবার ওর কাছ থেকেই সবটা শুনতে হবে। তুমি সুদর্শন কামরের প্রথম পক্ষের স্ত্রী? আগে হ্যাঁ, শেষবারের জন্য তাকে তোমার সাথেই দেখা গেছিল? ওইসব ব্যাপারে আমি জানি না, কিন্তু ওর সঙ্গে আমার কোর্টে দেখা হয়েছিল। ও আমাকে পয়সা দিল আর ওখান থেকে চলে গেল। তারপর ও কোথায় গেল, ওর সাথে কি হলো, তুমি তো কিছুই জানো না। তুমি তো তাই বলেছিলে মুম্বাই পুলিশকে, তাই না? যা সত্যি আমি তাই বলেছি, আর আপনাকেও আমি সেটাই বলছি। সুদর্শন আর আমার ডিভোর্স হয়েছে 4 বছর হয়ে গেল। প্রত্যেক মাসে একবার ওর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু সেটা শুধুমাত্র পয়সার জন্য। ও ঔরঙ্গাবাদ কেন যাবে? আমি ঠিক জানি না, আপনি গিয়ে ওই অঙ্কিতাকে জিজ্ঞেস করুন না। অঙ্কিতা? এই অঙ্কিতা আবার কে? ওর শালি, ওর বউ দীপার ছোট বোন। সে মাঝখানে কোথা থেকে এলো? ও কি করে ভেতরে এলো সেটা আমি জানি না, কিন্তু ওর সঙ্গে এসেছিল এই সঙ্গম নিরে। বারবার গুনছো কেন তুমি? 3000ই আছে, রেখে দাও। কারোর ওপরই তো ভরসা করা যায় না, তাই জন্য। যদি 2000 নিতে না, তাহলে আমাকে বারবার এখানে আসতে হতো না, আর আসা যাওয়ার খরচটা তো রয়েছে। এই 3000 টাকাও এখন কম পড়ে যায় এই বাজার দরে। আর তুমি আমার ওপর কোনো দয়া করছো না। মেয়েটাকে আমি বড় করছি, আর কিছুদিনের মধ্যে ওর বিয়েটাও দিতে হবে। মাসে তো 15,000 টাকা রোজগার করো, আর 1,000-1,000-এর জন্য এই অবস্থা তোমার? তাহলে আমার কাছে কত আসে কেটে কুটে? সব মিলিয়ে 12,000 হয় না। আর মুম্বাইতে থাকার খরচ কত তা তো জানো। সে তো আমি জানি, আর মাতালরা কি মিথ্যে কথা বলে সেটাও আমি জানি। বাজে বকে খালি। কাদম্বরী, তুমি কিন্তু বেশি কথা বলছো। বেকার ঝগড়া করে কি হবে, চলো যাই। ওরা দুজন একসাথেই এসেছিল, আর কোর্ট থেকে একসাথেই বেরোলো। দুজন একসাথে কেন এসেছিল আমি সেটা জানি না, আর ওখান থেকে কোথায় গেছে তাও জানি না। আচ্ছা, এই সুদর্শন আর ওর শালী অঙ্কিতা, এদের মধ্যে কিছু চলছিল নাকি? কুকুরের লেজ কিন্তু কখনো সোজা হয় না স্যার। যখন আমি আর ওর স্বামী স্ত্রী ছিলাম, তখন ওর চক্কর দীপার সাথে চলছিল। ওর এখনকার বউ অঙ্কিতার বোন। দীপা তাহলে ওদের সম্পর্কের ব্যাপারটা জানতে পারে? জিজ্ঞেস করে দেখে নিন। আসলে মেয়ে মানুষরা সবই জেনে যায়, গন্ধ পায় যায়। হ্যাঁ,
আমার বোন অঙ্কিতা গেছিল ওর সাথে। কেন? ওর একা ওখানে যাওয়াটা আমি পছন্দ করতাম না। তাহলে তুমি কেন যাওনি ওর সাথে? আমি এখানে তোড়জোড় করছিলাম। কি ব্যাপারে? আমার বোন অঙ্কিতার বিয়ের 16ই জুলাই ওর বিয়ের অনুষ্ঠান ছিল। তুমি তোড়জোড় করছিলে তোমার বোনের বিয়ের, আর তোমার বোন অঙ্কিতা চলে গেল তোমার বরের সাথে? অদ্ভুত লাগছে না? অদ্ভুত কেন? বিয়ের কি হলো? বিয়ে তো হয়েছে, 16 তারিখে হবার ছিল, 16 তারিখেই হলো। কি? একদিকে তোমার স্বামী নিরুদ্দেশ আর অন্যদিকে তোমার বোনের বিয়ে হচ্ছে, যেন কোনো কিছুই ঘটেনি। বিয়ের সময় তো আমরা জানতাম না যে ও নিখোঁজ। আমরা ভেবেছিলাম সঙ্গমনীরেই রয়ে গেছে 2-4 দিনের জন্য। দিবা, আমি তোমার বোন অঙ্কিতার সাথে কথা বলতে চাই এখনই। স্যার, এই সুদর্শনের বউ দীপা একটু বেশি সাদাসিধে মনে হচ্ছে না? ওর ঠিক পেছনে এই অঙ্কিতার সাথে সুদর্শনের একটা অ্যাফেয়ার চলছিল মনে হয়। তাহলে এই অঙ্কিতা সুদর্শনের মার্ডার কেন করবে? ওর বিয়ে হওয়ার কথা ছিল না স্যার, হয়তো এর জন্য। 14ই জুলাই তুমি ফিরে আসলে আর 16ই জুলাই তোমার বিয়ে হয়ে গেল। হ্যাঁ স্যার। অঙ্কিতা, তুমি গিয়েছিলে সুদর্শনের সাথে কিন্তু ফিরলে একা, সেটা কেন? জামাইবাবুর কোনো দরকারি কাজ এসে পড়েছিল, তো উনি বললেন তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। জামাইবাবু, তুমি ঠিক 15-র মধ্যে চলে আসবে তো? মনে আছে না 16 তারিখ কি? বেশি নাটক করিস না তো, আমি সব কিছু জানি, আর সমস্ত কাজ প্ল্যানিং অনুযায়ী হবে। তোর বিয়েটা আমি দেবো বলেছিলাম তো, আমি দেব। সুদর্শন তোমায় বলেনি যে সঙ্গমনীরে তার কি কাজ ছিল? বলেনি স্যার। ও কি বলেছিল সঙ্গমনীর থেকে অন্য কোথাও যাবে সে? না স্যার, কিচ্ছু বলেনি, আমি সত্যি বলছি। আমি কখন বলছি যে তুমি মিথ্যে কথা বলছো? না মানে বাস আমি সত্যিই বলছি। নম্বর বলো। কিসের নাম্বার? তোমার মোবাইল নম্বর অঙ্কিতা। স্যার, এই মেয়েটা সত্যি কথা বলছে। 14ই জুলাই ও সঙ্গমনীর থেকে ফিরেছে। এই দেখো, 14 জুলাই 3 দিন আগে 11 জুলাই অঙ্কিতার সেল লোকেশন কি? কন্নড় গ্রাম, ঔরঙ্গাবাদ। স্যার, এখানেই তো সুদর্শনের লাশ পাওয়া গিয়েছিল। ইয়েস। অঙ্কিতা ওখানে কি করতে যাবে? এই মেয়েটাই কিছু করেছে বয়েল। স্যার, এই অঙ্কিতা কন্নড় ঔরঙ্গাবাদের এই নাম্বারে কথাও বলেছে, 9998978987। খোঁজ করো এটা কার নম্বর, উঠিয়ে নিয়ে এসো ওকে। হ্যালো। হ্যালো, পুলিশ স্টেশন থেকে পিএসআই বরুণ বলছি। এই নাম্বারটা কার? আগে আমি জগদীশ মহারাজ বলছি। অঙ্কিতা সাতপুরে। আপনি চেনেন এই মহিলাকে? আগে না, এই নামটাও কখনো শুনিনি। কখনো কথা হয়েছে ওনার সাথে? কখনো না। একদম ঠিকঠাক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, পাক্কা। ঠিক আছে। জগদীশ মহারাজ, যদি অঙ্কিতা সাতপুরে আপনার সামনে আবির্ভূত হয় তাহলে হয়তো মনে পড়ে যাবে 11ই জুলাই ওনার সাথে দেখা হয়েছে। আমি ওই কেন দেখা করেছিলেন সেটা তো অঙ্কিতাই বলবে। জগদীশ মহারাজ, এইবার তো চিনবেন অঙ্কিতাকে। কে ইনি? ভক্ত আমার। অনেক ভক্তই দেখা করতে আসে, ফোনও করে। সবার নাম কি এইভাবে মনে রাখা যায়? মুম্বাই বেস্টের কর্মচারী সুদর্শন কামড়ে, সেও কি তোমার ভক্তই ছিল? নাম কোথাও শোনা শোনা মনে হচ্ছে। দেখুন, আমি একজন সাধু, জড়িবুটি বানিয়ে লোকজনের অসুখ সারিয়ে তুলি, আর পুরো মহারাষ্ট্র থেকেই আমার ভক্ত আসে দর্শনের জন্য। অঙ্কিতা দেবী, আপনার কি এমন অসুখ ছিল যে আপনি জগদীশ মহারাজের সাথে দেখা করতে গেছিলেন 11ই জুলাই? সুদর্শনের ফোনের শেষ লোকেশন কন্নড় গ্রাম, ঔরঙ্গাবাদ। তার পুড়ে যাওয়া লাশ ওখানেই এক ক্ষেতে পাওয়া যায়। আর তোমরা দুজন শেষবারের মতো কন্নড় গ্রামে দেখা করেছিলে এই খুনের 3 দিন আগে। ফটাফট সত্যি কথাটা বলো এবার, না হলে কিন্তু জড়িবুটির থেকেও বেশি পিষবো তোমায়। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমি কিছু বুঝতে পারছি না। এই মহিলা আমার কাছে ওষুধ নিতে এসেছিল, ব্যাস।
অঙ্কিতা দেবী, আপনার এই জড়িবুটিওয়ালা মহারাজ কিন্তু এখনো মিথ্যের ওষুধ বানিয়ে যাচ্ছে। সত্যি কথাটা বললে কিন্তু সবারই ভালো হবে। বাবা প্রণাম, আমি অঙ্কিতা সাতপুরে, মুম্বাই থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো ভেতরে এসো। 30,000 আছে। ঠিক আছে, আমার কাছে রাখবে না। আমি কখনো টাকা স্পর্শ করি না। টাকা হলো মায়া, বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। তুমি একে দিতে পারো। আমি এবার আসি বাবা। নিশ্চিন্তে থাকো, তোমার জামাইবাবুর সব রোগ শেষ করে দেওয়া হবে। প্রণাম বাবা। এই ভণ্ড সাধুকে তুমি নিয়োগ করেছিলে 30,000 টাকা দিয়ে তোমার জামাইবাবুকে মেরে ফেলার জন্য। কেন করলে এইসব? নিজের হবু স্বামীর কাছে অ্যাফেয়ার লোকাতে চেয়েছিলে, যা কিনা তোমার আর তোমার জামাইবাবু সুদর্শন কামড়ের ভেতরে চলছিল। এটা মিথ্যে কথা। আমার জামাইবাবুর সাথে কোনো অ্যাফেয়ার ছিল না। তাহলে কি এমন ছিল যে তুমি তাকে জানে মেরে দিলে? আমি জানতাম না উনি খুন হয়ে যাবেন। আমি তো শুধু পয়সা দিতে গিয়েছিলাম। কে পাঠিয়েছিল তোমায় পয়সা দিয়ে? এই টাকাগুলো বাবাজিকে দিয়ে দিস অঙ্কিতা। কেন দিদি? অঙ্কিতা, তোর জামাইবাবুর শরীর খুব খারাপ, মদের নেশা বেড়েই চলেছে। কিন্তু দিদি, 30,000 টাকা ট্রিটমেন্ট? কেমন ট্রিটমেন্ট এটা? আর দিদি, এতগুলো পয়সা এলো কোথা থেকে? আমি আমার সোনার চেনটা বিক্রি করেছি তোর জামাইবাবুর ভালোর জন্য। এবার সুদর্শনকে মদ ছাড়তেই হবে, তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে ওর। দেখো, আজকে আমরা ডাক্তারের কাছে যাই। বলছি তো কোথাও যাবো না আমি। তুমি রোজ মদ খাও কেন? চুপ কর শালি। আগুনে হারাম যদি কাদম্বরি মতো বকবক করিস না তুই। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। এবার যা কিছু বলার ডাক্তার বাবুই বলবে। চুপ কর শালি, কোনো কথা বলবি না, কেউ কিছু বলবে না। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা, আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে এখন। আরে, এসে গেছো তুমি? সুদর্শন, আমি না সবিতা দিদির সঙ্গে কথা বলেছি। কোন সবিতা মাসি? ওই দিদি যে আমাদের পাশের বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি ওনাকে। কি নিয়ে কথা হয়েছে? তোমার অসুখের ব্যাপারে। উনি বলেছেন যে তোমার লিভারের প্রবলেমটা বাবাজি ঠিক করতে পারে। দীপা, তোমায় কতবার বলেছি আমি, এসব বাবাটা আমার চক্করে তুমি পড়ো না, খুব ফালতু এসব লোক। ইনি শুধুমাত্র এইসব রোগই সারান সুদর্শন। ঔরঙ্গাবাদের কন্নড় গ্রামেতে ওনার আশ্রম। ব্যাস একবার চেষ্টা করে দেখি না। আমি আমি তোমার সামনে হাত জোড় করছি সুদর্শন। আচ্ছা আচ্ছা, যাও যাও, আমি ভেবে চিন্তে দেখছি। পরে ভেবে দেখার মতো তোমার অবস্থান নয় সুদর্শন। আমি তোমার পায়ে পড়ছি, একবার দেখা করো ওই বাবাজির সাথে। আচ্ছা ঠিক আছে, যাও এখন অল্প কিছু খাবার নিয়ে এসো। এক মাস অবধি নিতে থাকবে, তারপরে এসে দেখা করবে। আমাকে তো দিদি শুধু এইটুকু বলেছিল যে টাকাটা জামাইবাবু ট্রিটমেন্টের জন্য, ওনাকে পুরোপুরি ঠিক করার জন্যে। এ ভণ্ড বাবা, হ্যাঁ তুই লোকদের যে বোগাস ওষুধ দিস না, তার সমস্ত লিস্ট আছে আমার কাছে। চল এবার সত্যি কথাটা বল, সুদর্শন কামড়েকে কেন খুন করেছিলি? ওর স্ত্রী তোর কাছে চিকিৎসার জন্য পয়সা পাঠিয়েছিল আর তুই ওকে দুনিয়া থেকেই দূরে করে দিলি। আবে সালে, এবার এক সেকেন্ডও তুই চুপ থাকলে না, তোর এই বদন তোর হাতে দিয়ে দেবো আর তোর হাত অন্য কোথাও। দুনিয়ার কোনো জড়িবুটিও তোকে ঠিক করতে পারবে না, বুঝেছিস? বল।
ও আসেনি? বাবাজি, ও ছুটি পায়নি। ছুটি নিতে চায় না তোর স্বামী? ওর আমার ওষুধের প্রতি বিশ্বাস নেই না? আমি কি করব বাবাজি, ও তো মদ ছাড়তেই চায় না, শুধুই নেশা করে। আমার কোনো কথাই শোনে না ও বাবাজি। মন খারাপ করিস না। সাহস নিয়ে কাজ করতে হবে। কঠিন সত্যি শুনতে হবে তোকে। কিরকম সত্যি বাবাজি? জীবন আর মৃত্যুর সত্যি। তোর যে স্বামী আছে না সুদর্শন, কয়েকদিনের অতিথি মাত্র। এরকম বলবেন না বাবাজি, কিছু করুন। করেছে তো, খুব পাপ করেছে। শুধু এই জন্মেই নয়, গত জন্মে অনেক পাপ করেছে, যার কোনো প্রতিকার নেই, কোনো ওষুধ নেই, কিচ্ছু নেই। ও তোকে দুঃখ ছাড়ার কিছুই দিতে পারবে না, একদিনের সুখও দিতে পারবে না। তোর কি মনে হয় তোর নিস্তব্ধতা আমার সাথে কথা বলছে না? তোর দুঃখের প্রতিকার আছে আমার কাছে। তোর স্বামী কখনো তোকে স্ত্রী সুখ দিতে পারেনি, আর দিতেও পারবে না। ও বেচারা তো নিজেই দুঃখের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু তোমাদের দুজনের প্রতিকার আছে আমার কাছে। একটা পাষণ্ড জঘন্য চরিত্রহীন লোককে তুমি বেঁচেছিলে তোমার স্বামীর চিকিৎসা করার জন্য। কি চিকিৎসাই না করেছে! আরে পয়সা নিয়ে তোমার স্বামীকে প্রাণে মেরে ফেলেছে। এত বোকা তুমি কি করে হলে? এ ঢং করছে, আপনাদেরকে বোকা বানাচ্ছে। আসলে এ সবকিছুই জানতো। এ টাকা ওষুধের জন্য নয়, খুন করার জন্য পাঠিয়েছিল। আমি কি করতাম সাহেব? সুদর্শন তো আরো বেশি মদ খেতে শুরু করে, রোজ একটু একটু করে মরছিল। বাবাজি বলল যে ওকে একবারই মেরে ফেলি, তারপর আমরা দুজন বিয়ে করব, আমাদের নতুন জীবন শুরু করব। মানে তুমি প্রথম থেকেই জানতে যে তোমার স্বামী আর বেঁচে নেই? বাবাজি, আপনি কি সুদর্শন? মেরে ফেলেছি ওকে, প্রাণে মেরে ফেলেছি। আর এমন ভাবে মেরেছি যে ওর লাশ কেউ কখনো চিনতেই পারবে না। এবারে আমরা এক হতেই পারি। এখন আমাদের আর লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই। কয়েকদিন চুপ করে থাকো, তারপর লোকাল পুলিশ স্টেশনে গিয়ে নিজের স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে একটা ডায়েরি লিখে দিও। পুলিশ কখনোই লাশ খুঁজে পাবে না, এটা আমার গ্যারান্টি। আর লাশ যদি পায়ও, তাহলে 2 আর 2 4 করতে পারবে না। হ্যাঁ বাবাজি। এখন আর তুমি আমায় শুধু শুধু বাবা বলে ডেকো না। আমি তোমার জন্য শুধুই জগদীশ। তোমার জগদীশ, শুধু তোমার জগদীশ। তোমার জীবনটা যে স্বাভাবিক চলছিল না সেটা আমি মানছি দীপা। একজন মাতাল স্বামী কে চায় বলো? হয়তো ও বেশি দিন বেঁচেও থাকতো না, কিন্তু তোমরা দুজন তো নেশায় বুঁদ হয়েছিলে না। ঠান্ডা মাথায় তোমরা একজন মানুষকে খুন করেছ, আর এটা একটা জঘন্য অপরাধী নয়, একটা নিকৃষ্টতম কাজ। আর দীপা, তুমি এই ফ্রডের কথায় কি করে ভুলে গেলে? এই জঘন্য লোকটার সাথে শারীরিক সম্পর্ক কি করে করলে? একটু লজ্জা করলো না তোমার? আর আপনি জগদীশ মহারাজ, এবার আপনি সমস্ত চিন্তা ছেড়ে দিন, কারণ এখন আপনার চিকিৎসা আইন করবে 14 বছর ধরে। নিয়ে যাও এদের। আর্টিকেলস লিস্টে এটা ফাইল করে দিও। এই ঘড়িটাই এই কেসের স্টার। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই ভণ্ড বাবা দীপার সাথে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন করে। অসহায় নিরুপায় দীপা এই ভণ্ড বাবার মিথ্যে কথার জালে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে। পুলিশের আরও ইনভেস্টিগেশনের পর জানা গেল যে অপরাধ করা আর মহিলাদের ফাঁসানো এই বিকৃত মানুষটির অভ্যেস ছিল, পেশা ছিল। আমাদের পুরো দেশে
সমাজের প্রতি স্তরে এমন হতাশ আর নিরুপায় মানুষ প্রতিদিন এই ভণ্ডদের ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে। এই কেসে একটা জীবন শেষ করে দেওয়ার পরেও প্রমাণও প্রায় সম্পূর্ণভাবে মুছে গিয়েছিল। হয়তো এই কেস কখনো সলভই হতো না, কিন্তু কথায় আছে যে সময়ের আগে চলতে হলে আপনার পদ্ধতি একদম সঠিক হতে হবে, না হলে সময় ছায়ার মতো পিছু করে আর অপরাধকে অন্ধকার থেকে টেনে বের করে আলোয় নিয়ে আসে, যেমন এই কেসটাতে একটা রিস্ট ওয়াচ করেছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।